নমস্কার বন্ধুরা, আজ আমি রাজমোহনস ওয়াইফ, যা কিনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম ইংরেজি ভারতবর্ষের উপন্যাস, সেটা তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো এই রাজমোহনস ওয়াইফের প্রথম দুটি কেন্দ্রীয় চরিত্র যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই একজন হচ্ছে 30 বছর বয়সী মহিলা যার নাম কনকময়ী, আরেকজন হচ্ছে 18 বছর বয়সী মহিলা যার নাম হচ্ছে মাতঙ্গিনী। মাতঙ্গিনীকে আমি মাতঙ্গ বলেই বলবো। যাই হোক, একদিন দুপুরে তারা নিজেদের মধ্যে এমনি কথাবার্তা বলছিল। এরই মধ্যে কনকময়ী মাতঙ্গিনীকে বলে যে চল, অনেক দিন তো হলো নদীর ধারে গিয়ে জল আনা হয় না, চল আজকে গিয়ে আমরা নদীর ধারে গিয়ে জল নিয়ে আসি। এই কথা কনকের মুখে শোনার পরেই মাতঙ্গের মনের মধ্যে একটা চিন্তার ভাঁজ কাজ করে। এবার এই চিন্তা বা ওর মনের মধ্যে একটা ভয় কেন কাজ করছে, সেটা আমরা পরবর্তী যখন আরও গল্পটা আমি যখন তোমাদেরকে বলবো তখনই আমরা বুঝতে পারবো। যাই হোক, মাতঙ্গিনী অনেকক্ষণ চিন্তাভাবনা করার পরও রাজি হয়ে যায় কনকময়ীর সাথে গিয়ে জল তুলে আনার জন্য। এরই মধ্যে আমরা দেখতে পাই যে এই উপন্যাসের আরও দুটি প্রধান কেন্দ্রীয় চরিত্র, যারা কিনা কাজিন ভাই বলতে পারো। একজন হচ্ছে মাথুর ঘোষ, যে কিনা বড় ভাই, আরেকজন হচ্ছে মাধব ঘোষ, যে কিনা ছোট ভাই। তারাও নিজেদের মধ্যেই কনভারসেশন করছিল। এরই মধ্যে হঠাৎ করে জানলার দিকে চোখ যায় মাথুর ঘোষের। সে দেখতে পায় দুজন মহিলা চলে আসছে জল নিয়ে নদীর ধার থেকে। তখন সে তার ছোট ভাই মাধব ঘোষকে বলে যে মাধব, তুমি যে ওদের দিকে তাকিয়ে আছো, তুমি কি ওদেরকে চেনো নাকি? তখন মাধব এর উত্তরে তার বড় ভাই মাথুরকে বলে, হ্যাঁ, ও তো আমার শালিকা হচ্ছে কনক, ও তো রাজমোহনের বউ। এরই মধ্যে মাতঙ্গ কনক তারা জল নিয়ে চলে আসছিল তাদের বাড়িতে। যাই হোক, চলে আসার পথে রাস্তায় কনকের কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটা মনে হচ্ছিল যে বাড়িতে গেলে কিন্তু ওর হাজব্যান্ড খুব রাগ করবে, যে কিনা রাজমোহন। ও খুব রাগ করবে। এবার কেন রাগ করবে, কি ব্যাপার সেবার, সেটা তো আমরা আরও যখন বিস্তারিত এই উপন্যাসটার সামনে যাব তখনই আমরা বুঝতে পারবো। যাই হোক, ওর মনের মধ্যে এটাও কাজ করছিল যে ও তো ওর হাজব্যান্ডের পারমিশন নিয়ে আসেনি কনকের সাথে। যাই হোক, ও সেটাই ভাবছিল। বন্ধুরা, এতটুকু অবধি আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি উপন্যাসটার পরবর্তী স্টেপে যাওয়ার আগে একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই। মানে পুরোটা উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্রগুলো এলো, ওদের কি অরিজিন, ওদের কি রুট হচ্ছে, সেটা এবার আমরা জানবো ফ্ল্যাশব্যাকে গিয়ে। তো ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। এক বাঙালি জমিদারের বাড়ি ছিল, যার নাম কিনা বংশীবদন। ওই বংশীবদন তার মৃত্যুর আগে তার জমি 3 ছেলেকে ভাগ করে দিয়ে গিয়েছিল। বংশীবদনের 3 ছেলের মধ্যে প্রথম ছেলের নাম ছিল রামকানাই, দ্বিতীয় ছেলের নাম ছিল রামকান্ত এবং তৃতীয় ছেলের নাম ছিল রামগোপাল। এর মধ্যে জানিয়ে দিই, রামগোপাল যদিও বিয়ে করেছিল, যে কিনা তার সবচাইতে কনিষ্ঠ পুত্র ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার কিন্তু কোনো সন্তান ছিল না। অপরদিকে প্রথম যে ছেলে ছিল রামকানাই, যে কিনা বড় ছেলে ছিল, তারই ছেলে হচ্ছে মাধব ঘোষ, যাকে আমরা দেখতে পাই, যে কিনা ছোট ভাই হচ্ছে মাথুর ঘোষের, আর মাথুর ঘোষ হলো রামকান্তের ছেলে। এবার রামকান্ত যিনি ছিলেন, তিনি কিন্তু নিজের ইচ্ছায় কখনোই ইংলিশ মিডিয়াম এডুকেশন তার ছেলে মাধব ঘোষকে দেননি। কেন দেননি সেটা তার ব্যাপার, কিন্তু তিনি তার ছেলেকে প্র্যাকটিক্যাল যে নলেজ আছে রিগার্ডিং জমি সম্পত্তির হিসাব নিকাশ, জমি বন্টন, এইসব সম্বন্ধে কিন্তু বেশ ভালো একটা পরিপক্ক ধারণা তিনি দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? মাধব ঘোষকে। আর অপরদিকে যদি আমরা দেখি রামকানাইকে, যিনি বড় ছেলে ছিলেন বংশীবদনের, তিনি বেশ বেপরোয়া ছিলেন, মিতব্যয়ী ছিলেন বলতে পারো। প্রচুর সম্পত্তির একটা অহংকারও তার মধ্যে কাজ করতো। তার উপরে তিনি কি করতেন, তিনি টাকা পয়সার হিসাব নিকাশ অত চিন্তাই করতেন না। তিনি বেহিসাবি ছিলেন বলতে পারো। অনেক টাকা সম্পত্তি তিনি ওড়ানোর স্বভাব ছিল। আর যার সুযোগ নিয়েছিল, তার চারপাশের যে মানুষ ছিল, তারা তার এই দুর্বলতার সুযোগকে নিয়ে তার টাকা পয়সা অনেকভাবে উড়িয়েছিল। যাই হোক, কিন্তু তিনি একটা জিনিস ভালো করেছিলেন, তিনি কিন্তু মাথুর ঘোষ, যে কিনা ছোট ভাই হচ্ছে, ওকে কিন্তু খুব ভালো ইংলিশ মিডিয়ামে পড়াশোনাও উনি শিখিয়েছিলেন। আর মাথুর ঘোষের পড়াশোনাটা উনি খুব ভালো করিয়েছিলেন। তারপর তিনি মাথুর ঘোষের সাথে হেমাঙ্গিনী নামে একজন মহিলার বিয়েও দিয়েছিলেন বলতে পারো। একজন
মেয়ের বিয়ে দিয়েছিলেন। তো হেমাঙ্গিনী দেখতে কিন্তু খুব সুন্দরী ছিল। এবার এই হেমাঙ্গিনী মাতঙ্গিনীর সাথে কীভাবে কানেক্টেড সেটাও তোমাদেরকে বলছি। হেমাঙ্গিনী হচ্ছে মাতঙ্গিনীর বড় বোন। তাহলে তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসছে, হেমাঙ্গিনী যদি মাতঙ্গিনীর বড় বোন হয়ে থাকে তাহলে মাতঙ্গিনীরও তো মাতঙ্গিনীর লাইফটা এরকম কেন, এত মানে ওকে কেন এত চিন্তা করতে হচ্ছে যে ওর হাজব্যান্ডের পারমিশন নেয়নি, তার জন্য ওকে কথা শুনতে হবে বা যেটাই ওকে শুনতে হবে বাড়িতে গিয়ে, কেন এটা হচ্ছে? এবার তোমাদের বলছি। হেমাঙ্গিনীর তো লাক ফ্যাক্টরটা অনেক ভালো বলতে পারো, কারণ কি হেমাঙ্গিনী ওর পার্টনার হিসেবে পেয়েছিল কাকে? ওর পার্টনার হিসেবে পেয়েছিল মাথুর ঘোষকে, যে কিনা মাধব ঘোষের বড় ভাই। তো মাথুর ঘোষকে তো উনি পেয়েছিলেন অ্যাজ এ পার্টনার, যিনি খুবই ভালো ছিলেন, টাকা পয়সাও বেশ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ওর ছোটো বোন, যে কিনা মাতঙ্গিনী, যার কিনা বয়স 18 বছর, ওর কিন্তু লাক ফ্যাক্টরটা অত ভালো কাজ করেনি। কারণ কি ওকে যার সাথে বিয়ে দেওয়া হয়েছিল তার নামই হচ্ছে রাজমোহন। আর এই রাজমোহন স্বভাব চরিত্রে খুবই অ্যাবিউজিভ ছিল বলতে পারো। মেন্টালি, ভার্বালি অ্যান্ড ফিজিক্যালি তিনি কিন্তু অ্যাবিউজ করতেন মাতঙ্গিনীকে। যাই হোক, একে তো তিনি এরকম ছিলেন রাজমোহন, তার উপরে তার কোনো চাকরি বাকরি বা সেরকম ফিনান্সিয়ালিও উনি ওয়েল টু ডু ছিলেন না, যেটা কিনা মাতঙ্গিনীর বড় বোন হেমাঙ্গিনীর হাজব্যান্ড বলতে পারো ছিলেন। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু মাতঙ্গিনীর বরাবরই চিন্তাভাবনা করতো যে কিভাবে চলবে। ও কিন্তু বলতে পারো বেশ একটা প্র্যাকটিক্যাল মেয়ে বলতে পারো। এবার কি হয়, মাতঙ্গিনী এই বিষয়ে ওর বড়দিদি হেমাঙ্গিনীকে গিয়ে বোঝায় যে দিদি ভাই, তুমি যদি একটু দাদাভাইকে বলে যদি আমার হাজব্যান্ড রাজমোহনের একটা ব্যবস্থা করিয়ে দিতে পারো তাহলে ভালোই হতো। আর এই কথা শোনা মাত্রই হেমাঙ্গিনী নিজের ছোটো বোনের কথা কিভাবে টালতে পারে, তাই সে গিয়ে তার হাজব্যান্ড মাধবকে গিয়ে ডাইরেক্টলি বলে দে যে তুমি রাজমোহনের জন্য যদি কোনো একটা চাকরির ব্যবস্থা করতে পারো তাহলে ভালো হয়, কারণ কি মাতঙ্গিনী তো এসে আমাকে বলেছে। আর এই কথা শোনা মাত্রই মাধব ঘোষ চলে যায় রাজমোহনের কাছে, আর রাজমোহনকে গিয়ে ডাইরেক্টলি সে কিন্তু একটা জবের প্রস্তাবও দেয়। কিন্তু তোমাদেরকে আগেই বললাম যে রাজমোহন স্বভাব চরিত্রে বড়ই বেপরোয়া এবং ইগোয়েস্টিক বলতে পারো, নার্সিসিস্টের একেবারে চূড়ান্ত পর্যায়ে যাকে বলা যায়। ওর কিন্তু এই প্রপোজালটা বা যে অ্যাপ্রোচটা নিয়ে এসেছিল মাধব ঘোষ, ওটা কিন্তু রাজমোহনের বেশি একটা পছন্দ হয়নি। সে মনে মনে এরকমভাবেই বিড়বিড় করছিল যে এই কিনা আমাকে চাকরি দেবে। যাই হোক, ওর মনের মধ্যে আবার কি একটা কাজ করলো। ও তৎক্ষণাৎ মাধব ঘোষকে বলল যে দেখো ভাই, এই যে রাধাগঞ্জ গ্রামটাতে আমি আছি, এই গ্রামে আমার তো থাকা কোনো সেরকম মানে পার্মানেন্ট কোনো বাসস্থান নেই যেখানে থেকে আমি চাকরিটা করব, তাহলে আমার থাকার জায়গাটা একটা করে দাও তুমি ব্যবস্থা, তাহলে যদি দেখি। তখন মাধব ঘোষ রাজমোহনকে বলে সেটাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি তার জন্য তোমার ব্যবস্থা করে দেব, তুমি এখানে থেকে তুমি জবটা করতে পারবে। আরেকটা কথা বলে রাখি, রামগোপালের যেহেতু কোনোই সন্তান ছিল না, তাই তিনি কিন্তু তার মাধব ঘোষ, যিনি তার বড় ভাইয়ের ছেলে ছিলেন, ওই মাধব ঘোষকে কিন্তু তিনি তার সমস্ত জায়গা সম্পত্তি মাধব ঘোষের নামে করে দিয়েছিলেন, এটা চিন্তা করে একটাই শর্তে যে মাধব ঘোষকে রামগোপালের স্ত্রীকে দেখাশোনা করতে হবে আজীবন। বুঝতেই পারছো, একেবারে ঘেটে গেল। যাই হোক, তবু আমি একটু সাম আপ করে দিচ্ছি। তো প্রধান যে দুটি চরিত্র হচ্ছে সেটি হচ্ছে কনকময়ী, মাতঙ্গিনী। মাতঙ্গিনীর হাজব্যান্ড হচ্ছে গিয়ে তোমার রাজমোহন। আর যে গ্রামটাকে আমরা আলোচনা করছি সেটি হলো রাধাগঞ্জ। এই রাধাগঞ্জে ছিল বংশীবদন নামে এক জমিদার, যার কিনা 3জন ছেলে ছিল। এর মধ্যে রামকানাইয়ের ছেলে ছিল মাধব ঘোষ, রামকান্তের ছেলে ছিল মাথুর ঘোষ, কিন্তু রামগোপালের কোনো ছেলে ছিল না। এবং বর্তমানে যেটিকে নিয়ে আমি ডিসকাস করছি সেটি হলো যে মাতঙ্গিনী ওর হাজব্যান্ড রাজমোহনের জন্য, ওর কাজের জন্য ওর বড়দি ভাইয়ের হাজব্যান্ড যে কিনা হচ্ছে মাধব ঘোষ ওর কাছে গিয়েছিল, এবং মাধব ঘোষ আপাতত রাজমোহনকে একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল রাধাগঞ্জ গ্রামে, যেখানে থেকে ও কিনা ওর চাকরি বাকরি যেটাই বলো সেটা করতে পারবে। তো আজকে এতটুকুই আমি বললাম। এটা বলতে পারো একেবারে প্রথম পর্যায়ে উপন্যাসের। পরবর্তী পর্যায়টা আমি তোমাদেরকে নেক্সটে বলবো। তোমাদের যদি এতটুকু অবধি ভালো লেগে থাকে, তোমরা যদি শুনতে চাও, তাহলে প্লিজ কমেন্ট করো, জানিও। আর